ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরু করছি ক্রিকেট প্রসঙ্গ দিয়ে। রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। শ্রীলঙ্কা সিরিজ জিতে ইতিহাস গড়া টাইগাররা এই সিরিজও জিততে চায়। যদিও দুদলের সবশেষ সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। শ্রীলঙ্কা থেকে বৃহস্পতিবার দেশে ফিরে আজও বিশ্রামে ছিল বাংলাদেশ। তবে প্রথম অনুশীলন সেশনে শুক্রবার অংশ নিয়েছে পাকিস্তান। প্রায় ২টা বছর বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন শেন ম্যাকডারমট। টাইগারদের খুঁটিনাটি তাই শেনের বেশ ভালোভাবেই জানা। সেই সঙ্গে শেষবার যখন পাকিস্তান বাংলাদেশে এসেছিল ৩-০ ব্যবধানে, সেবার সিরিজ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশের সবশেষ পাকিস্তান সফরেও ফলাফল একই, টাইগাররা হয়েছে হোয়াইট ওয়াশ। সাইম আইয়ুবরা তাই অতীতের মতো এই সিরিজেও ছবির মতো ছুটতে চাইবেন। নাইম শেখের আবার ভিন্ন ভাবনা। সবে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে দেশে ফিরেছেন। যতই দুদলের সবশেষ সিরিজে পাকিস্তান জিতুক না কেন, এই মোমেন্টাম কাজে লাগিয়ে তারা এই সিরিজও জিততে চান। যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আর যেহেতু হোমে খেলা, আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয়। তো এখন পর্যন্ত উইকেট দেখিনি, টিমের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে। এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন পড়ে থাকার চান্স নাই। এখন যেহেতু আমরা একটা ভালো মোমেন্টামে আছি, ওই মোমেন্টাম আমরা ক্যারি করার চেষ্টা করবো। পাকিস্তান সিরিজে সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত বিসিবি। বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক অনেক, তাই দর্শকদের একটা চাপ থাকবে, এটা ধরে নেওয়াই যায়। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট থেকে দর্শকদের আগ্রহ যেভাবে কমেছে, এই সিরিজে জয় পেলে সেই আগ্রহ কি আবারও আগের জায়গায় ফিরতে পারে? আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কিনা, কিন্তু আমরা এখন যে মোমেন্টামে আছি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল ওইটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি, এখনও আছে, ফিউচারে ইনশাল্লাহ থাকবে। শ্রীলঙ্কা থেকে ফিরে শুক্রবার বিশ্রামে ছিল বাংলাদেশ দল। শুধুমাত্র নাইম শেখ ব্যাটিং অনুশীলন করেছেন, আর জাকের আলী অনেক জিম সেশন। সিরিজের প্রথম ম্যাচ রোববার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। যেমনটা দেখছিলেন, শ্রীলঙ্কা থেকে ফিরে জাতীয় দলের সবাই যখন বিশ্রাম করেছেন, তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাকী অনুশীলন করেছেন নাইম শেখ। শ্রীলঙ্কায় এক ম্যাচ সুযোগ পেয়ে 29 বলে 32 রানে অপরাজিত ছিলেন নাইম। খেলেছিলেন 4 নম্বরে। জানিয়েছেন 4 নম্বরে খেলার জন্য তিনি প্রস্তুত ছিলেন না, দলের প্রয়োজনে খেলতে হয়েছে তাকে। অসাধারণ যোদ্ধা হলেও ট্রোজান প্রিন্স হেক্টরকে মানুষ যতখানি মনে রেখেছে, তার চেয়েও বেশি মানুষের মুখে অ্যাকিলিসের নাম। সবার কাছে তিনিই মহাবীর, কারণ দিন শেষে হেক্টরের সাথে যুদ্ধে অ্যাকিলিসই জিতেছেন। ইতিহাস তো সবসময় বিজয়ীরই গল্প বলে। গ্রিক মিথোলজির এই কাহিনী যেন মিলে যায় মোহাম্মদ নাইম শেখের সাথে। শ্রীলঙ্কা থেকে ফিরে সবাই যখন বিশ্রামে, কাঠফাটা রোদে, নাইম তখন ব্যক্তিগত অনুশীলনে। এই পরিশ্রমী ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নাইমকে আবারও জাতীয় দলে ফিরতে সাহায্য করেছে। এখন এই পরিশ্রম নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, নাইম পুরোপুরি সফল হলে এই পরিশ্রমই তো আরও আলোচিত হতো। টু বি অনেস্ট, এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল। ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত। তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি। আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার, এর জন্য আমি ট্রেনিং করতে আসছি। তবে শ্রীলঙ্কায় নাইম সফল হলে সেটাই তো হতো অবাক করা ব্যাপার। জাতীয় দলে কখনোই ওপেনিং ছাড়া অন্য পজিশনে ব্যাট না করা নাইম শ্রীলঙ্কার সাথে প্রথম টি-20তে খেলেছেন 4 নম্বরে। সেই কথা আবার জেনেছেন ম্যাচের 3 থেকে 4 ঘন্টা আগে। জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার 4-এ খেলতে হয়েছে। আমার 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি, খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা। মানসিক প্রস্তুতি না থাকলে যা হওয়ার তাই হয়েছে। দলের চাহিদা মেটাতে পারেননি। নিজের চতুর্থ বলে ছক্কা মেরেও 29 বলে নাইম অপরাজিত ছিলেন 32 রান করে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শ্রীলঙ্কার মতো বাংলাদেশে তামিম মুশফিকরা ভিন্ন ভিন্ন ভূমিকায় দায়িত্ব নিলে দেশের ক্রিকেটে আসবে পরিবর্তন।
নিবেদিত ক্রিকেট সংগঠক আর সর্বোচ্চ লেভেলের সাবেকদের অনেকে কাজ করতে না পারায় দেশের ক্রিকেট কিছুটা পিছিয়ে গেছে বলে দাবি গাজী আশরাফ হোসেন লিপুর। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতার আহ্বান সাবেক এই অধিনায়কের। দেশের ক্রিকেটে চলছে কঠিন এক সময়, বইছে পালাবদলের হাওয়া। সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে তৈরি হয়েছে শূন্যস্থান, যা পূরণ করতে সর্বোচ্চটাই দিচ্ছে ক্রিকেটাররা। সবশেষ শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর বেড়েছে আত্মবিশ্বাসটাও। তবে ক্রিকেটের অবকাঠামো আর নানা সমস্যার কারণে ধারাবাহিক পারফর্মার কিংবা পাইপলাইনটা এখনো সমৃদ্ধ না হওয়ায় অনেক বেশি অপশনও নেই নির্বাচকদের হাতে। ক্লাব পর্যায় থেকে জাতীয় পর্যায়ে কাজ করতে না পারা এবং নিবেদিত ক্রিকেট সংগঠকের অভাবটা বড় কারণ বলছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অবকাঠামোগত দিক থেকে আরো অনেক আমরা এগিয়ে যেতে পারতাম, যে একটা ফাউন্ডেশন আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশগুলোর সঙ্গে। ক্রিকেট সংগঠকের, নিবেদিত ক্রিকেট সংগঠকের অভাব দেশের বিভিন্ন বিভাগ জেলাগুলোতে আমার মনে হয় কমে গেছে। পালাবদলের কঠিন সময় গেছে শ্রীলঙ্কার ক্রিকেটেও। তবে সনাত জয়সুরিয়া, উপুল থারাঙ্গা, অজন্তা মেন্ডিস, উপুল চান্দানাদের মতো গ্রেটরা দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তামিম, মুশফিকরাও ভিন্ন ভিন্ন ভূমিকায় দায়িত্ব নিলে বড় পরিবর্তনই আসবে আশা সাবেকেই অধিনায়কের। তামিমরা কয়েকজন আছেন যারা অনেক মেধা রাখেন, তারা খুব কমপ্লিমেন্ট করতে পারবেন খুব ইজিলি। এরপরে তাসকিনদের জেনারেশন এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে এবং আমার মনে হয় যে তখন যদি তারা নিজেদেরকে ঠিকভাবে তৈরি করে, কেউ হয়তো কোচিংয়ে, কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে, কিংবা কেউ হয়তো ক্রিকেট প্ল্যানিংয়ে, এভাবে জড়িয়ে গেলে আমার মনে হয় এরপরের ধাপটা আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। বর্তমান বা সাবেক তারকাদের হাত ধরে দেশের ক্রিকেট বদলাবে যেমন বিশ্বাস, তেমনি অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতারও আহ্বান গাজী আশরাফ হোসেন লিপুর। ক্রিকেট উন্নয়নের জন্য অনেকগুলো রোল আছে, সেই রোলগুলোতে আমার মনে হয় যে তাদের আসতেই হবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এবারে ফুটবল প্রসঙ্গ। নেপাল ম্যাচের পর হংকং ম্যাচের আগে শক্তিশালী কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনায় বাফুফে। বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির অনলাইন মিটিংয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। নেপাল ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু হতে পারে 18 আগস্ট, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। তবে হিমালয়ের দেশের বিপক্ষে খেলার সম্ভাবনা কম হামজা সমিতের। 9 ও 14 অক্টোবর হোম ও অ্যাওয়েতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। নেপালের সঙ্গে তাদের মাটিতে 6 ও 9 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। বাফুফের যে সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ম্যাচ খেলে হংকং ম্যাচের প্রস্তুতি কতটা হবে বাংলাদেশের জন্য? যেখানে হংকং বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি হিসেবে খেলেছে ইস্ট এশিয়া কাপে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ান জায়ান্টের সঙ্গে। শুধু তাই নয়, 30 মে হংকং প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তাই নেপালের বিপক্ষে ম্যাচ শেষে হংকং ম্যাচের আগে যে কোনো সুবিধাজনক সময়ে ভিন্ন একটি শক্তিশালী দেশের সঙ্গে ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনায় বাফুফে। আমরা একটা ভালো টিমের সাথে হংকংয়ের আগে একটা ম্যাচ খেলতে চাই, একটা ভালো টিমের সাথে। এটা আমরা চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করবো একটা ভালো শক্তিশালী একটা টিমের সাথে খেলার জন্য। বৃহস্পতিবার এক অনলাইন মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা, যেখানে নেপাল ম্যাচকে সামনে রেখে এসেছে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত। 12 আগস্ট কিংস আবাহনী এফসি কাপ ম্যাচের পর স্কোয়াড ঘোষণা করবে বাফুফে। 18 আগস্ট থেকে শুরু হতে পারে ক্যাম্প, ভেন্যু জাতীয় স্টেডিয়াম, প্রয়োজন বোধে কিছু সেশন হতে পারে অন্য মাঠেও। 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে যাত্রা করতে পারে বাংলাদেশ দল। হেড কোচ হাভিয়ের কাবরেরা দেশে আসবেন আগামী মাসে। 12 তারিখের পরে টিম কল করা হবে। ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হবে সম্ভবত 18 তারিখে। ফ্লাই করবে 6 তারিখে খেলা, সম্ভব ডেট আছে 3 তারিখে ফ্লাই করার কথা। আমরা এমন হয়তো আরো একদিন দুদিন আগে পাঠাইতে পারি। নেপালের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম দলের সবচেয়ে বড় দুই তারকা হামজা সমিতের, তবে তা এখনো শতভাগ নিশ্চিত নয়। আমাদের হংকংয়ের ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ, তো এই কারণে হয়তো হামজা সমিত এই ম্যাচটা খেলবে না। শনিবার আবারও হবে ন্যাশনাল টিমস কমিটির মিটিং, যেখানে চূড়ান্ত করা হতে পারে অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক স্কোয়াড ও কোচের নাম। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
এদিকে নিয়মিত আন্তর্জাতিক সাফল্য পেতে দেশের নারী ফুটবল লীগ নিয়মিত করার তাগিদ দিয়েছেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। নানা প্রতিবন্ধকতার ভিড়ে আফিদা ঋতুপর্ণাদের সবচেয়ে বড় সমস্যার নাম আর্থিক সংকট। ধারাবাহিকভাবে সাফল্য এনে দেওয়ার পরও কাঙ্ক্ষিত স্পন্সর জোগাড় না হওয়ায় বাহুফের দিকে অভিযোগের তীর এই সাবেকের। মাঠে নেই নিয়মিত লীগ, নেই আর্থিক নিশ্চয়তা। সারা বছর বাফুফে ভবনে ক্যাম্প করে প্রাপ্ত সম্মানই একমাত্র ভরসা ঋতুপর্ণা মনিকাদের, তাও আবার অনিয়মিত সেই বেতন। এত সব প্রতিবন্ধকতার ভিড়ে নিজেদের কাজগুলো ঠিকই করে যাচ্ছেন তারা। 1980 সালে পুরুষ দলের পর ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিয়মিতভাবে লিগ না হওয়াটাকে হতাশার বলছেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থেকে বড় কোনো অর্জন সম্ভব নয় বলছেন তিনি। এটা একটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। তারা যেভাবে দিনের পর দিন থেকে প্র্যাকটিস করেছে, তাদের নিউট্রিশনের অভাব, তারা ঠিক মতন বেতন পায় না, পত্রপত্রিকা যা দেখেছি, এত কিছুর অভাবের মধ্যেও আমাদের দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। কে কী বললো জানি না, আমি মনে করি আমি এশিয়া কাপ খেলেছি ফাইনাল রাউন্ডে 1980-তে প্রথমবারের মতো। আমি বুঝি যে কত বড় আসর সেই ফাইনাল রাউন্ডটা, সেখানে যে ওইখানে অবস্থান করছে এবং সেখানে যে সুযোগ পেয়েছে এবং তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফুটবলের পালে এখন হামজা শমীদের হাওয়া। বাছাই পর্ব কিংবা প্রীতি ম্যাচে স্পন্সরের ছড়াছড়ি থাকলেও উল্টো চিত্র নারীদের ফুটবলে। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের প্রস্তুতি নিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সন্ধানে ব্যস্ত সময় কাটছে বাফুফের। এমন সফলতার পরও কাঙ্ক্ষিত স্পন্সর জোগাড় না হয় ফেডারেশনের দায় দেখছেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কারণ তাদের দায়িত্ব হচ্ছে স্পন্সর জোগাড় করা। মেয়েদের ফুটবলারদের কাজ হচ্ছে তারা রেজাল্ট তৈরি করে দেওয়া। আজকে মেয়েরা যে রেজাল্ট তৈরি করে দিয়েছে, আমি বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে এবং তারা যদি একটু চেষ্টা করে, কর্মকর্তারা যদি একটু চেষ্টা করে, তাহলে স্পন্সর আসবে, মেয়েদের পিছনে খরচ করবে। দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে নারীরা নতুনভাবে প্রাণে সঞ্চার করেছে বলে মত সাবেক এই উইঙ্গারের। এই ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের জন্য তাগিদ দেন চুন্নু। এবং পরিকল্পনা মাফিক যদি এগোতে পারি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ভুটান নারী ফুটবল লিগে সাবিনা ঋতুপর্ণাদের পারো এফসির কাছে 22-0 গোলে বিধ্বস্ত হয়েছে ফুটসিলিং এফসি। সর্বাধিক 7 গোল করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। ঋতুপর্ণার ডাবল হ্যাট্রিকের সাথে সুমাইয়া মাতসুশিমা করেন 4 গোল। মনিকা চাকমাও পান গোলের দেখা। 22 গোলের বড় ব্যবধানে জয়ের দিনে বাংলাদেশি ফুটবলাররা করেন 19 গোল। খেলা শুরু থেকে অপ্রতিরোধ্য পারো এফসিকে আটকাতে হিমশিম খায় ফুটসিলিং। সাবিনা ঋতুপর্ণাদের আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণ। প্রথমার্ধে 11 গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আক্রমণের ধার অব্যাহত রেখে 22-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি। 12 বছরের নিষেধাজ্ঞা কাটল আর্জেন্টাইন সমর্থকদের। দি মারিয়ার আর্জেন্টিনায় ফেরা আশীর্বাদ হয়ে এসেছে দেশটির ফুটবল ভক্তদের জন্য। 2013 সালের মর্মান্তিক ঘটনার পর প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারত না অ্যাওয়ে সমর্থকরা। আর্জেন্টিনার ক্লাব ফুটবলে হারানো সেই দর্শক উন্মাদনা ফেরালেন আনহেল ডি মারিয়া। মারাডোনা থেকে মেসি, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ফুটবল লেগাসি একেবারেই ভিন্ন উচ্চতার। তাই তো 7 সাগর 13 নদী পেরিয়ে আকাশি সাদা সেই জার্সির উন্মাদনা পৌঁছে গেছে গোটা দুনিয়ার অলিতে গলিতে। তবে সেই আর্জেন্টিনাতেই 12 বছর ধরে নীরব এক নির্বাসনে ছিল ফুটবল ভক্তরা। প্রতিপক্ষের মাঠে গিয়ে অ্যাওয়ে সমর্থকদের খেলা দেখা নিষিদ্ধ রেখেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক যুগ পর সেই শেকল ভেঙে মুক্তির গান আলবিসেলেস্তাদের ফুটবলে। সমর্থকদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রাথমিক পদক্ষেপে বড় ভূমিকা রেখেছেন বিশ্বকাপ জয়ী তারকা আনহেল ডি মারিয়া। সম্প্রতি ইউরোপীয় অধ্যায় শেষ করে এই উইঙ্গার ফিরেছেন শৈশবের ঠিকানা রোজারিও সেন্ট্রালে। ক্লাবটির হয়ে নিজেদের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে গোলও পেয়েছেন 37 বছর বয়সী এই তারকা। তাকে কেন্দ্র করেই নতুন করে উন্মাদনা দেখা দিয়েছে দর্শকদের মাঝে। আর সেটাই অ্যাওয়ে ম্যাচে দর্শকদের মাঠে বসে খেলা দেখার নিষেধাজ্ঞা ওঠাতে প্রেরণা হিসেবে কাজ করেছে। 2013 সালে দুটি রক্তক্ষয়ী ঘটনায় একাধিক মৃত্যুর পর এতদিন প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে সমর্থকদের খেলা দেখা নিষিদ্ধ ছিল আর্জেন্টিনার ক্লাব ফুটবলে। চলতি মৌসুমে লিগের পরবর্তী রাউন্ড সামনে রেখে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলো। আর্জেন্টিনার শীর্ষ লিগে শনিবার রাতে লানুসের মুখোমুখি হবে দি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রাল। ম্যাচটি হবে লানুসের মাঠ নেস্তর দিয়াজ পেরেজ স্টেডিয়ামে। এএফএ জানিয়েছে রোজারিও সেন্ট্রালের 6500 সমর্থক কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে লানুসের অ্যাওয়ে গ্যালারিতে ম্যাচটি দেখতে
রাখতে পারবেন? সফরকারী দলের সমর্থকদের মাঠে হাজির হওয়ার নিষেধাজ্ঞা প্রথমে আরোপিত হয় বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে। পরে ধীরে ধীরে তাদের অনুসরণ করে একই নীতিমালা বেঁধে দেয় অন্য প্রদেশগুলো। সমর্থকদের মাঝে প্রাণহানি ঘটানো ওই ঘটনাকে বারা ব্রাভাস নামে অভিহিত করা হয়, যা উগ্র ও আগ্রাসী সমর্থকদের স্টেডিয়াম এলাকায় সহিংসতায় জড়ানোকে নির্দেশ করে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। নারী ফুটবলের দলবদলে বিশ্ব রেকর্ড গড়েছেন কানাডার অলিভিয়া স্মিথ। রেকর্ড 10 লাখ পাউন্ডে লিভারপুল থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন 20 বছর বয়সী এই ফুটবলার। নারী ফুটবল ইতিহাসে 1 মিলিয়ন পাউন্ডে দলবদলের ঘটনা এই প্রথম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গ্রিরমাকে 9 লাখ পাউন্ডে সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল 1 মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। এবার অলিভিয়া স্মিথ ছাড়িয়েছেন গ্রিরমাকে। মার্কিন মুদ্রায় তার দলবদল ফি দাঁড়াচ্ছে 13 লাখ ডলারের বেশি। 2023 সালে পেশাদার ফুটবলে পা রাখা স্মিথ স্পোর্টিং লিসবন থেকে 2 লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন গত বছর। প্রথম বছরে এই সব প্রতিযোগিতা মিলিয়ে 25 ম্যাচ খেলে ক্লাবটির হয়ে সর্বোচ্চ 9 গোল করেন তিনি। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি ওঠে তার হাতে। বার্ষিক আয়ে বিশ্বের সব ক্রিকেট বোর্ড থেকে রীতিমতো ধরাছোঁয়ার বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র 2023-24 অর্থ বছরের বিসিসিআইয়ের আয় প্রায় 10,000 কোটি রুপি, যার 60% এসেছে আইপিএল থেকে। এছাড়া রিজার্ভের সুদ, আইসিসির বরাদ্দ ও নারী আইপিএল মিলিয়ে বোর্ডটির আয় $1 বিলিয়ন বেশি। সোনার ডিম পাড়া সেই হাঁসের গল্প কে না জানে। বাস্তবেও যেন ঠিক এমনই এক সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর সেটি বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল, যে টুর্নামেন্ট দিয়ে রীতিমতো ফুলে ফেপে উঠেছে বিসিসিআইয়ের কোষাগার। 2023-24 অর্থ বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় রেকর্ড 9,741 কোটি 70 লাখ রুপি, যা $1 বিলিয়ন বেশি। আর এই বৃহৎ আয়ের অর্ধেকেরও বেশি এসেছে সেই সোনার ডিম পাড়া হাঁস আইপিএল থেকে। রেডিফিউশনের দেয়া তথ্য অনুযায়ী বিসিসিআইয়ের মোট বার্ষিক আয়ের 59.10% এসেছে আইপিএল থেকে, যা প্রায় 5,761 কোটি রুপি। 5 বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে ডিজনি ও ভায়াকমের কাছে, যেখান থেকে বিসিসিআইয়ের আয় 53,312 কোটি 87 লাখ রুপি। আর এই কারণেই বোর্ডের কোষাগারে যোগ হয়েছে বড় অঙ্কের অর্থ। বিসিসিআইয়ের দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে আইসিসি থেকে, বার্ষিক মোট রাজস্বের 10.70% হিসেবে, যা প্রায় 1,042 কোটি রুপি। বোর্ডটির তৃতীয় সর্বোচ্চ আয়ের খাত ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত মুনাফা। বর্তমানে প্রায় 30,000 কোটি রুপি রিজার্ভ আছে বিসিসিআইয়ের, যেখান থেকে মুনাফা আসে বছরে প্রায় 1,000 কোটি রুপি। নারী আইপিএল থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় একেবারে কম নয়। আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব ও পৃষ্ঠপোষকদের করা চুক্তি থেকে বিসিসিআইয়ের আয় প্রায় 361 কোটি রুপি। বিশ্লেষকদের মতে সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষক ও ম্যাচ থেকে অর্থ যোগের কারণে বিসিসিআইয়ের বার্ষিক আয় 10 থেকে 12% হারে বৃদ্ধি পাবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।